আমার কিছু দর্শক বন্ধুগণ আছে যারা কিছুদিন যাবৎ আমি দেখছি আমার বেশ কিছু ভিডিওতে তারা একটি স্টককে নিয়ে খুবই জানার আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিটির নাম হচ্ছে ডিকসন টেকনোলজি। তো আজকে সেই ডিকসন টেকনোলজি নিয়ে আমি ছোট করে একটু আলোচনা করব। কিন্তু এই ডিকসন টেকনোলজি ছাড়া যে সেক্টরটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর আগামী ভবিষ্যতের জন্য। সেটা হচ্ছে এয়ার ট্যাক্সি। বন্ধুরা, আমি সবসময় আপকামিং যে গ্রোয়িং সেক্টর যেগুলো হতে পারে সেই সব সেক্টর নিয়ে আমি বিশেষ করে আলোচনা করি। কারণ স্টক মার্কেটে ফিউচারের জন্য পয়সা ইনভেস্ট করতে হয়, তবে গিয়ে একটা বড় ক্যাপিটাল কিন্তু গেইন করা যায়। একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর নিয়ে আমি এসেছি, যার নাম হচ্ছে এয়ার ট্যাক্সি। এয়ার ট্যাক্সি নিয়ে মোটামুটি আমরা কম বেশি সকলেই হয়তো খবরে বা নিউজে শুনেছি। এয়ার ট্যাক্সি নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব এবং আমার র্যাডারে একটা স্টক আছে যে স্টকটা নিয়েও আমি তোমাদের সামনে আলোচনা করব। কিন্তু কোনো রকম কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট একটা এডুকেশন এবং ইনফরমেশন পারপাসেরই একটা ভিডিও। এবং তারপরে ভিডিও শেষে থাকবে টাটা পাওয়ার নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, এছাড়া শক্তি পাম্প নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেওয়া আছে। শুরু করার আগে সকলকে একটা কথাই বলবো, স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রচুর ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিও থেকে পাবে এবং ভবিষ্যতে তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। বন্ধুরা, ডিকসন টেকনোলজির এখন যে বর্তমান প্রাইস চলছে 17,507 টাকা, মানে প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু ডিকসন টেকনোলজি ট্রেড করছে। তার অল টাইম হাই আছে 17,685 টাকা এবং 52 উইক যে লো আছে 5,783 টাকা। মানে জাস্ট এক বছরে 5,783 থেকে 17,685 টাকাতে কিন্তু পৌঁছে গেছে। তো শেয়ার মার্কেটটা হচ্ছে এরকমই, কোন স্টকটা কখন রকেটের মতো উপরে চলে যাবে কেউ কিন্তু বলতে পারে না বা কেউ কিন্তু বুঝতে পারে না। জাস্ট একটা অ্যাজাম্পশন সকলের মনের মধ্যেই চলে, বা যারা অ্যানালাইসিস করে এসব স্টক নিয়ে, বা আমিও যেরকম অ্যানালাইসিস করি স্টক নিয়ে, জাস্ট একটা অ্যাজাম্পশন লাগাতে পারি যে এই স্টকটা হয়তো ভবিষ্যতে অনেক উপরের দিকে যাবে। তো সেই রকমই ডিকসন টেকনোলজি কিন্তু আজ থেকে এক বছর আগে 5,700 টাকার লেভেলে ট্রেড করতো, সেই জায়গা থেকে আজকে প্রায় 17,500 টাকার লেভেলে ট্রেড করছে। সেই জায়গায় আমার অনেক দর্শক বন্ধুদের মধ্যে হয়তো এই কোয়েশ্চেনটা জেগেছে যে এখন কি সঠিক টাইম ডিকসন টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করার। পার্সোনালি যে আমার মতামত আমি তোমাদেরকে দিই সেটা হচ্ছে, দেখো, ডিকসন টেকনোলজি কিন্তু লাস্ট এক বছরে কিন্তু অনেকটা দৌড়েছে, প্রায় 1,00,00,000 কোটি টাকার মার্কেট ক্যাপাল একটা কোম্পানি। কোম্পানি অনেকটা বড় হয়েছে, জায়গাতে কোম্পানি যে পি রেশিও বর্তমানে চলছে 188, আর ইন্ডাস্ট্রি পি মাত্র 36.9। তো সেই জায়গা থেকে পিটা অনেকটাই ওভার ভ্যালুড হয়ে আছে, কোম্পানির যে শেয়ারের প্রাইস অনেকটাই ওভার ভ্যালুড। তো আমার মনে হয় এই মুহূর্তে মানে ইনভেস্টমেন্টের জায়গায় তো নেই। যদি কেউ ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে বাই অন ডিপস করতে পারো, অল্প অল্প করে সিস্টেমেটিক প্রসেসে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারো। বাট যেহেতু কোম্পানি অনেকটা বড় হয়ে গেছে, প্লাস শেয়ারের প্রাইসও 17,000 টাকার কাছাকাছি চলে গেছে, তো জানি না কতজন রিটেল ইনভেস্টার এই শেয়ারের প্রাইসে ইন্টারেস্টেড হবে। তো অনেক কম দামে অনেক প্রাইসের শেয়ার আছে। এই ডিকসন টেকনোলজি বিভিন্ন কোম্পানির মোবাইল ম্যানুফ্যাকচারিং করে, এলইডি টিভি ম্যানুফ্যাকচারিং করে এবং উত্তরপ্রদেশের নয়ডাতে এর বিশাল বড় হাব কারখানা আছে। রিসেন্টলি ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং এর একটা কারখানা খুলেছে এই ডিকসন টেকনোলজি। তো ডিকসন টেকনোলজি একটা ইলেকট্রনিক প্রোডাক্টস বানানোর একটা কোম্পানি। তো ইলেকট্রনিক গুডস এর ব্যবহার তো কোনোদিনই কমবে না, যত দিন যাবে তত এর রিকোয়ারমেন্ট বাড়বে। আর ইলেকট্রনিক্স গুডস এখন তো ওই 2 বছর 5 বছরের মধ্যেই সকলেই চেঞ্জ করে নেয়, এক্সচেঞ্জ করে নতুন নিয়ে নেয়। তো এর রিকোয়ারমেন্ট হামেশাই থাকবে, এটা কোনোদিন কমবে না, যত দিন যাবে আরো বাড়বে। তো এই কোম্পানিরও ব্যবসা যত দিন যাবে আরো বাড়বে। ডিকসন টেকনোলজির পাশাপাশি আজকে আমি একটা আপকামিং সেক্টর নিয়ে আলোচনা করব। সেই সেক্টরটা হচ্ছে বন্ধুরা এয়ার ট্যাক্সি। আমি প্রথমে তোমাদের নিউজে দুটো আর্টিকেল পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কেন আমি বলছি এবং কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। ফ্লাইং ট্যাক্সি সুন ইন দিল্লি মুম্বাই, সারলা এভিয়েশন plans to initially focus on four of India's most congested cities, Bengaluru, Mumbai, Delhi, and Pune. The company aims to make electric aerial taxis affordable and accessible to the public. এটা একটা আর্টিকেল গেল। সেকেন্ড আর একটা আর্টিকেল তোমাদের পড়ে শোনাই। দিল্লি টু গুরুগ্রাম ইন 7 minutes, ইন্টারগ্লোব টু ব্রিং এয়ার ট্যাক্সিস ইন 2026। ইন্টারগ্লোব এভিয়েশন যে আছে, ইন্ডিগো, আমাদের এটা শেয়ার মার্কেট লিস্টেড কোম্পানি। তো এই কোম্পানিটা আর্চার এভিয়েশনের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে। 2026-এর মধ্যে এয়ার ট্যাক্সি আনতে চলেছে দিল্লি থেকে গুরুগ্রাম জাস্ট 7 মিনিটে
পৌঁছে দেবে। মানে বুঝতে পারছো বন্ধুরা কেন এটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর হতে চলেছে, ছোট করে বললেই তোমরা বুঝতে পারবে। আমরা সকলেই জানি পৃথিবীর সব থেকে বেশি জনবহুল দেশ চায়না ছিল, এখন কিন্তু আর চায়না নেই, বর্তমানে কিন্তু ইন্ডিয়া। ঘনত্বের দিক থেকেও ইন্ডিয়া এবং জনসংখ্যার দিক থেকেও কিন্তু ইন্ডিয়া। তো আগামী দিনে কিন্তু জনসংখ্যা আরও বাড়বে, বাট জায়গা তো বাড়ছে না। রেল, সড়কপথ, জাহাজপথ সব কিছুই আছে, কিন্তু সব জায়গাতে আর রেলপথ বা জাহাজপথ বা নৌপথ এগুলো তো আর সম্ভব নয়। বাট সড়কপথ কিন্তু সব জায়গাতেই কম বেশি আছে, আর এই সড়কপথেই কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে যায়, যার ফলে অনেকের অফিসে যেতে হোক বা কোনো বিভিন্ন এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস হোক, অনেক কিছুতে সমস্যা আমরা নিত্য নতুন রাস্তাতে বেরোলে এগুলো দেখতে পাই। তো এই জায়গাতে কিন্তু এয়ার ট্যাক্সি সেক্টর কিন্তু ভীষণভাবে কিন্তু গ্রো করবে ইন ফিউচার, কারণ আকাশের মধ্যে তো কোনো রকম ট্রাফিক জ্যাম, বাম্পার বা রাস্তা খারাপ বা ভিড়, ট্রাফিক কোনো রকমের কোনো ব্যাপার নেই। তো অনায়াসেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে এই এয়ার ট্যাক্সি। এবার প্রশ্ন হচ্ছে, এই এয়ার ট্যাক্সি সেক্টরে যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে কোন কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করব? এক তো হচ্ছে ইন্টারগ্লোব মানে ইন্ডিগোতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। দেখো বন্ধুরা, এর পাশাপাশি আর একটা যে কোম্পানি আমার নজরে এসছে, এই কোম্পানিটা কিন্তু খুবই ছোট একটা মাইক্রো ক্যাপ কোম্পানি এবং প্রচণ্ড ভোলাটাইল একটা স্টক। আমি সকলকে প্রথমে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, কোন রকম কিন্তু কেনার পরামর্শ নেই, সম্পূর্ণ এডুকেশন পারপাসের একটা ভিডিও কিন্তু এটা। তো কোম্পানিটা হেলিকপ্টার সার্ভিস দিয়ে থাকে, মানে হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যে নেতা মন্ত্রীরা চার্টার্ড হেলিকপ্টার করে উড়ে যায়, মিটিং মিছিল করে, এইসব সার্ভিসগুলি কোম্পানি প্রোভাইড করে। বিভিন্ন জায়গায় যে তীর্থস্থানগুলো আছে যেমন কেদারনাথ, বিভিন্ন ধাম, যেগুলো খুবই মানে মানে দুর্গম এলাকা এবং উঠতে অনেকটা কষ্ট হয়, বয়স্ক মানুষদের হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে দেওয়া, ঠিক আছে, এই সব সার্ভিসগুলি কোম্পানি কিন্তু প্রোভাইড করে। এই কোম্পানিটি 1988 সাল থেকে কিন্তু মার্কেটে আছে, মানে অনেক পুরনো একটা কোম্পানি এবং ম্যানেজমেন্ট কিন্তু অনেক অনুভবী একটা ম্যানেজমেন্ট। কিন্তু সেই জায়গায় যদি আমরা এর ফান্ডামেন্টাল দেখি তাহলে কিন্তু ফান্ডামেন্টালটা একটু ভোলাটাইল, বাট শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু বন্ধুরা খুবই ইন্টারেস্টিং। এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তোমাদেরকে আমি কেন ইন্টারেস্টিং সেটা আমি বলে দেবো। কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ভেক্ট্রা হেলিকপ্ট লিমিটেড। এই গ্লোবাল ভেক্ট্রা কোম্পানিটি টোটাল নিজস্ব 8খানা হেলিকপ্টার আছে এবং 18খানা লিজে হেলিকপ্টার আছে, মানে নিজস্ব 8টা হেলিকপ্টার আর 18টা লিজ নিয়ে মানে হেলিকপ্টারগুলোকে সে চালনা করে। কথা হচ্ছে এই হেলিকপ্টার সার্ভিস প্রোভাইডার কোম্পানির সাথে আমি কেন এই এয়ার ট্যাক্সির তুলনা টানছি। বন্ধুরা, এয়ার ট্যাক্সিও অনেকটা হেলিকপ্টারের মতোই এবং ড্রোন টাইপের, তো সেখানেও মোটামুটি 5 থেকে 7 জন এয়ার ট্যাক্সি করে নিয়ে যাওয়া যাবে এবং হেলিকপ্টারও কিন্তু সেম। কোম্পানিটা কিন্তু হেলিকপ্টার সার্ভিস দেয় এবং দীর্ঘ অনেকগুলো বছর ধরে, মানে সেই 1988 সাল থেকে কিন্তু এই কোম্পানিটা মার্কেটে কিন্তু ব্যবসা করছে, মানে তার কিন্তু একটা আইডিয়া আছে ইন্ডিয়ান মার্কেট সম্পর্কে এবং কিভাবে বিজনেসটাকে চালাতে হবে সেই ব্যাপারে কিন্তু একটা অনুভব আছে। আর এটাই কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় প্রাইভেট হেলিকপ্টার সার্ভিস কোম্পানি। আজকে যেমন ধরো উবের বা ওলা যেগুলো চলে, উবেরের কি নিজস্ব কোনো ট্যাক্সি আছে? নিশ্চয়ই নেই। বাট আজকে ট্যাক্সি কিন্তু উবের ছাড়া চলতে পারে না। এটা একটা সার্ভিস প্রোভাইডার একটা অ্যাপস বানিয়ে, সেই অ্যাপসের মাধ্যমে মানুষ বুক করে ট্যাক্সি, ট্যাক্সি কিন্তু চলে আসে। সেই রকমই জোম্যাটো, দেখো জোম্যাটোর কিন্তু নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, বাট তারপরেও কিন্তু সে ব্যবসা করছে সব রেস্টুরেন্ট জোম্যাটোর আন্ডারে। তারপরে অ্যামাজন বা ফ্লিপকার্ট, দেখো নিজস্ব কোনো দোকান নেই, কিন্তু সব থেকে বড় দোকান কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট ভারতবর্ষে। তো এই দিক থেকে আমার মনে হয়েছে যে এই কোম্পানিটি ইন ফিউচার একটা বড় সার্ভিস প্রোভাইডার হিসেবে নিজেকে তুলে ধরতে পারে এবং কোম্পানিটি যেহেতু অনেকটাই ছোট, ঠিক আছে, মানে এখনো সেই রকম ভাবে একটা হাতির মতো সাইজ হয়ে যায়নি বা মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি হয়নি, এখনো মাইক্রো ক্যাপ কোম্পানি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা গ্রোথের একটা হেভি ভাবে জায়গা আছে। তো কোম্পানি আমি ফান্ডামেন্টালটা তোমাদেরকে একটু ছোট করে আগে বলে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। মার্কেট ক্যাপিটাল মাত্র 463 কোটি টাকার একটা মার্কেট ক্যাপিটাল, মানে শেয়ারের প্রাইস চলছে 330 টাকা করে এবং কোম্পানির যে কারেন্ট পি সেটা -500, মানে পি কিন্তু নেগেটিভে আছে, মানে টোটালটাই আন্ডার ভ্যালুড পারফর্ম একটা কোম্পানি, মানে আন্ডার পারফর্ম একটা কোম্পানি। কোম্পানি যে ফাইন্যান্সিয়াল যে রিপোর্টটা আছে সেটা কিন্তু কোনো স্টেবিলিটি নেই, মানে কখনো কোনো কোয়ার্টারে ভালো করে, কোনো কোয়ার্টারে খারাপ করে, আবার ভালো আবার খারাপ, মানে কোনো স্টেবিলিটি নেই যে একটা কন্টিনিউ গ্রোথ, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমার মনে হয় যে সেই জায়গা থেকে এই কোম্পানিতে একটা অপরচুনিটি হতে পারে, কারণ এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কোম্পানির যদি আমি লাস্ট 3 বছরের সেল প্রফিট এগুলো দেখি তাহলে
সেগুলো একটু পজিটিভ আশা দেয়। তো সেই জায়গা থেকে আমি একটু তোমাদের সাথে আলোচনা করে নিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। 2022 সালে কোম্পানির সেল ছিল 335 কোটি টাকা, 23 সালে সেটা বেড়ে 411 কোটি টাকা এবং 2024 সালে সেটা বেড়ে 503 কোটি টাকা। প্রফিট 2022 সালে -5 কোটি টাকা, মানে লসে ছিল। 2023 সালে প্রফিট আরও মানে নেগেটিভ হয়ে যায়, -17 কোটি টাকা, কিন্তু 2024 সালে সেটা পজিটিভে এসে 1 কোটি টাকা প্রফিট করে কোম্পানি। রিজার্ভ কোম্পানির কাছে 2022 সালে 27 কোটি টাকা ছিল, 2023 সালে 14 কোটি টাকা, 2024 সালে সেটা 8 কোটি টাকা। তো এই জায়গায় কিন্তু রিজার্ভের একটা কিন্তু কন্টিনিউ একটা নেগেটিভ একটা ডাউন ট্রেন্ড আছে। তো সেই জায়গা থেকে আমি প্রথমেই বলে দিলাম যে কোম্পানিটা কিন্তু খুবই একটা ছোট কোম্পানি এবং প্রচণ্ড পরিমাণে ভলাটাইল কোম্পানি। কিন্তু কোম্পানির যদি আমি আরওই দেখি, রিটার্ন অফ ইকুইটি 3.61% আর আরওসি আছে 7.21%। কোম্পানির কাছে ধার দেনা, কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল তার প্রায় কাছাকাছি 457 কোটি টাকার কিন্তু কোম্পানির ডেপ্ট আছে মার্কেটে। আর কোম্পানির অ্যাসেট 717 কোটি টাকা ছিল হচ্ছে 2022 সালে, 2023 সালে সেটা 768 কোটি টাকা এসে দাঁড়ায় এবং 2024 সালে 928 কোটি টাকা। এবার চলে আসবো বন্ধুরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে। কোম্পানির প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 75%, মানে ম্যাক্সিমাম যে স্টেক সেটা 75%। এবং লাস্ট 3 বছরে এবং লাস্ট 2-3 বছরে যে রেকর্ড যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রোমোটাররা তার 1% স্টেকও কিন্তু বিক্রি করেনি। ম্যাক্সিমাম প্রোমোটার যেটা রাখতে পারবে অ্যাজ পার সেবি রুল, সেটাই কিন্তু প্রোমোটারের হাতে আছে। মানে প্রোমোটারদের তার নিজের কোম্পানির প্রতি কিন্তু পুরো আস্থা আছে। এবার চলে বাকি 25% আছে পাবলিকের হাতে। এই পাবলিকের মধ্যে আছে বন্ধুরা একজন খুবই বড় ইনভেস্টার এবং তার নাম হচ্ছে বিজয় কেডিয়া। বিজয় কেডিয়াকে আমরা সকলেই অনেক ইন্টারভিউ এবং বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাই। বিজয় কেডিয়া কিন্তু একজন মানে সেলিব্রিটি ইনভেস্টার। তো এই বিজয় কেডিয়ারও কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে। মার্চ কোয়ার্টারে বিজয় কেডিয়ার স্টেক ছিল 1.46%, জুন কোয়ার্টারে সেটা বেড়ে 3% এবং সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু 3% স্ট্যাগনেন্ট আছে। আর কেডিয়ার সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড, মানে এটা হচ্ছে বিজয় কেডিয়ারই এক কোম্পানি আর কি, ঠিক আছে, ব্রোকারেজ কোম্পানি। তো মার্চ কোয়ার্টারে 1.46%, জুন কোয়ার্টারে 1.86% এবং সেপ্টেম্বর কোয়ার্টারে 1.86%। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এত বড় একজন ইনভেস্টার যদি এই কোম্পানির প্রতি ভরসা রাখতে পারে, প্রমোটাররা যদি এই কোম্পানির প্রতি ভরসা রাখতে পারে, একটা দিক আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইনভেস্টারদের দেখে। বড় বড় ইনভেস্টার এবং প্রমোটাররা তার কোম্পানির প্রতি কতটা কনফিডেন্ট থাকলে 1% স্টেকও বিক্রি করেনি এখনো পর্যন্ত টিল ডেট। প্রায় 2-3 বছর যদি আমি লাস্ট রেকর্ড ঘেটে দেখি। আর এই বিজয় কেডিয়া স্যার কিন্তু ওই 1 বছর 2 বছরের জন্য ইনভেস্ট করে না, ইনি কিন্তু লং টার্ম ইনভেস্ট, মিনিমাম 10 বছর মানে সে কিন্তু ইনভেস্টমেন্ট করে। তো সেই লং টার্ম নজর রেখেই কিন্তু এই কোম্পানিতে যদি কেউ ইনভেস্টমেন্ট করো তাহলে ইনভেস্টমেন্ট করতে পারো। তো এই বিজয় কেডিয়া স্যারের একটা রেকর্ড আছে যে 1 লক্ষ টাকা রেখেছিল এবং সে 18 বছর সেই কোম্পানিটাকে হোল্ড করেছিল। 128 কোটি টাকা সে কিন্তু সেই কোম্পানি থেকে পেয়েছিল 18 বছরে, মানে 1 লক্ষ টাকা 128 কোটি টাকা হয়ে গেছিল 18 বছরে। তার সব থেকে মানে লং টার্মে হোল্ডের একটা কোম্পানি এই বিজয় কেডিয়া স্যারের। তো বন্ধুরা এই ছিল এয়ার ট্যাক্সি সেক্টরের আমার একটা বাছাই করা কোম্পানি। তোমাদের মানে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার চলে যাবো বন্ধুরা দুটো কোম্পানিকে নিয়ে ছোট ছোট আপডেট আছে। একটা যে টাটা পাওয়ার, টাটা পাওয়ার কোম্পানি টি ভোল্ট ইলেকট্রিক ভেহিকেল কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে বড় বড় যে কমার্শিয়াল ভেহিকেলগুলো আছে সেগুলো চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। তো শুধু 4 হুইলার বা বাইক, স্কুটি বা বাস যে ইলেকট্রিকে চলবে এমনটা নয়, অদূর ভবিষ্যতে আমরা কিন্তু বড় বড় যে মালবাহী যে ট্রাক, সেই ট্রাকও কিন্তু আমরা দেখতে পাবো, মানে লরি, বড় বড় যে লরি, সেই লরিগুলো কিন্তু আমরা দেখতে পাবো ইলেকট্রিক ব্যাটারিতে চলছে। তো তারই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য কিন্তু জয়েন্ট ভেঞ্চার করেছে টাটা পাওয়ার। সেকেন্ড যে আপডেটটা আছে সেটা হচ্ছে শক্তি পাম্প। এই শক্তি পাম্প প্রায় 25,000 সোলার পাম্পের অর্ডার পেয়েছে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে এবং অর্ডারের ভ্যালু হচ্ছে 754 কোটি টাকা। একটা মানে স্মল ক্যাপ কোম্পানি, এই স্মল ক্যাপ কোম্পানি 754 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো আগামীকাল আমরা এর অ্যাকশন দেখতে পাবো তার শেয়ার প্রাইসের ওপর। তো অবশ্যই নজর রেখো। আর যারা শক্তি পাম্পের হোল্ডার আছো তাদের জন্য খুবই সুখবর, এটা কোম্পানি একটা ভালো অর্ডার পেয়েছে। তো তারা হোল্ড করো। শক্তি পাম্প আগামী দিনে মানে আরও ভালো কাজ করবে, কারণ হচ্ছে দেখো সোলারের ব্যবহার আরও বাড়বে। মহারাষ্ট্র থেকে 25,000 পাম্পের অর্ডার পেয়েছে, এরকম কত এখনও স্টেট বাকি আছে। তো সেই সব জায়গা থেকেও
পাম্পের হয়তো অর্ডার আসবে শক্তি পাম্পের জন্য। এই ছিল বন্ধুরা একটা নতুন সেক্টর নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু স্টকের ব্যাপারে আপডেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।